তাই যদি হয় তাহলে একটাও মার মাটিতেই পড়বে না, কান টেনে লম্বা করে দেবে। একথা ভেবে শীতলের রুম পার হতে গিয়ে দেখলো দরজা ভিজিয়ে রাখা। রুমে আছে নাকি? ঈদের দিন রুমে বসে থাকার মেয়েও তো নয় সে। তবুও একবার নক করতেই শীতল খ্যাঁক করে বলে উঠল, ওই কে রে বাল, উঠতে পারবো না, যার দরকার ভেতরে চলে আসুন। ঝাঁঝালো কণ্ঠ শুনে শুদ্ধ বিড়বিড় করে বলল, এই বেয়াদবটাকে কোনোদিনও মানার শেখাতে পারলাম না। ওই কে বাল আবার কি কথা? চড়িয়ে দাঁত ফেলে দিলে যদি শিক্ষা হতো। শুধু বিড়বিড় করতে করতে রুমে ঢুকে দেখে শীতল পেটে বালিশ চেপে শুয়ে আছে চুপ করে, মুখটা শুকিয়ে এইটুকু হয়ে আছে। সকালে যেই ড্রেসটা দেখে গেছে এখনো পরনে সেই ড্রেস, তার মানে শাওয়ারও নাইনি। কিন্তু কেন? কেনর উত্তর খুঁজতে গিয়ে কিছু একটা বুঝে নিল। সব কথা মুখে না বললেও বুদ্ধিমানরা ঠিকই ধরে ফেলে। হঠাৎ শুদ্ধকে দেখে শীতল শোয়া থেকে উঠে দাঁড়িয়েছে। হঠাৎ তার খেয়াল হলো ওড়না নেই। ওড়না কোথায়? তড়িঘড়ি ওড়না খুঁজে গিয়ে খেয়াল করলো ওড়না দিয়ে তার পায়ের পেটি বাঁধা। কোমর থেকে পা অবধি কেমন কামড়া ছিল, তাই পা বেঁধে রেখেছিল। ওড়নায় যা গিট্টু মারা মেরেছে, খুলতেও 2 মিনিট লাগবে, তাই পাশে রাখা তোয়ালে গলায় ঝুলিয়ে নিল। শুদ্ধ ততক্ষণে ঘুরে শীতলের স্টাডি টেবিলের চেয়ারে যেয়ে দাঁড়ালো। চেয়ারে ঝুলানো নতুন টি শার্ট একদিন পরেছিল, তারপর আর খুঁজে পায়নি। এই লোভী বিড়াল হাতিয়েছে, আন্দাজ করে খোঁজও করেনি। শুদ্ধর পরনে এখনো সকালে সাদা পাঞ্জাবা পাঞ্জাবি। শীতল মুগ্ধ হলো, মিনমিন করে বলল, কিছু বলবেন শুদ্ধ ভাই? শুদ্ধ বলল, ডাকাতি করে 9,000 টাকা দিয়ে ড্রেস কিনে নিলি, পরিসনি তো সেটা তুলে রাখার জন্য। শীতল বলল, পরে পরবো। শুদ্ধ বলল, পরে কেন? শীতল বলল, এমনি। শুদ্ধ বলল, যা শাওয়ার নিয়ে আয়, ঘুরতে বের হব। শীতল বলল, শরীর ভালো লাগছে না, মাথা ঘুরছে, আপুদের নিয়ে যান। অথচ অন্য সময় হলে ঘুরতে যাওয়ার কথা শোনা মাত্রই সে লাফিয়ে উঠত। আজ যেন তার সব খুশি ফুরিয়ে গেছে। শুদ্ধ সালামির খামটা এগিয়ে দিলে শীতল অভিমানী থমথমে মুখে তাকিয়ে রইল। সকালে তো বললই সালামি হিসেবে টাকা নেবে না, যেটা চেয়েছে সেটা দিতে পারলে সেটাই যেন দেয়, নতুবা টাকা ফাঁকা লাগবে না তার। বাবা এসেছে, একটু ঢং করে মুখ ফুলালেই টাকা পেয়ে যাবে। কিন্তু টাকা তো সে চায় না, তাই জলজ্যান্ত বিশুদ্ধ পুরুষটাকে একদম আপন করে নিজের করে শুদ্ধ খামটা ধরিয়ে দিয়ে বলল, নে ধর। শীতল ধরছে না দেখে শুদ্ধ বলল, ধরছিস না কেন? শীতল বলল, লাগবে না। শুদ্ধ বলল, না লাগলে ধর। শীতল বলল, আমার বাবার অনেক টাকা আছে, অন্যের টাকা নিলে চলবে? শুদ্ধ ভ্রু কুচকায়, নিজের ঠোঁট কামড়ে কোনো মতে হাসি আটকে বলল, তোর বাপের যা আছে সেটাই নিবি তাই তো? তা তোর বাপের কিসের অভাব, কি লাগবে, কিসে খুশি তোর বাপ? শীতল এবার মুখ বাঁকিয়ে বলে উঠল, মেয়ের খুশির ধার ধারে না, আসছে মেয়ের বাপের খুশি ঠেকাতে। একথা বলে শীতল বসে পড়ল। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, তাই বসলো। একটু আগে খাওয়া শীতলের এঁটো পানিটুকু শুদ্ধ পান করে বলল, আজ বিশেষ দিন যেহেতু অখুশি রাখবো না কাউকে, বল কি চাস? শুদ্ধ বলে উঠল। প্রতি উত্তরে শীতল বলে উঠল, আর কতবার চাইবো? শুদ্ধ বলল, যতবার জানতে চাইবো। শীতল বলল, এতবার জানিয়েও যখন প্রাপ্তির খাতা শূন্য, তাহলে জানাবো কেন? একথা বলে শীতল অভিমানপূর্ণ চোখে শুদ্ধর দিকে তাকালো। তবে তার চোখ যেন বলে দিচ্ছে মনের কথা। কণ্ঠস্বর যেন চিৎকার করে বলতে চাচ্ছে, আমার হয়ে যান না বিশুদ্ধ পুরুষ। ঈদ সালামি হিসেবে আপনার আমিটা শুধু আপনার জন্য চিরস্থায়ী হোক। শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ পুনরায় খাম এগিয়ে দিল। শীতল পুনরায় গো ধরে বসলো আর বলল, শীতল, আমার কোনো রকম সালামি টালামি লাগবে না। শুদ্ধ বলল, অন্যদের দিয়ে দেবো? শীতল বলল, হুম। শুদ্ধ বলল, ভেবে বললি তো? শীতল বলল, হুম। এবার শুদ্ধ বলল, সালামি হিসেবে কিন্তু স্বয়ং শুদ্ধই ছিল, তাকেও কি দিয়ে দেবো? প্রতি উত্তরে শীতল আবার বলল, হুম। একথা বলে শীতল তড়িৎ তাকালো শুদ্ধের দিকে, চোখ মুখে বিস্ময়। তাকে আরেক দফা অবাক করে দিয়ে শুদ্ধ হাত ধরে টেনে বুকে জড়িয়ে নিল শীতলকে। আকস্মিক কাণ্ডে শীতল বাক্যহারা, নড়চড় ভুলে গেছে যেন। বুকের ভেতর অদ্ভুত শিহরণ, হাত পা যেন থরথর করে কাঁপছে। মাথাটা ঠেকেছে শুদ্ধের বুকে। তবে কি শুদ্ধ ভাই মেনে নিচ্ছে তাকে? সত্যি? সত্যি তাই? সত্যিই তার ব্যক্তিগত পুরুষ হবে শুদ্ধ ভাই? তার এখনও স্বপ্ন স্বপ্ন লাগছে কেন? নাকি সত্যিই স্বপ্ন দেখছে? একটু পরেই ঘুম ভেঙে যাবে। যদি স্বপ্ন হয় তো এই ঘুম না ভাঙুক। আর যদি সত্যি হয় তো আজ পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ সে। তার অবস্থা দেখে শুদ্ধ ফিচেল হাসলো, বাঁধন একটু শক্ত করে ধরল, তারপর একটু ঝুঁকে কানে কানে বলল, ঈদের দিন সম্পর্কে দৃঢ়তা বাড়াতে কোলাকুলি করা উত্তম। শীতল একথা শুনে লাজুক হাসল। তার গাল জোড়া কেন জানি লাল হয়ে উঠেছে। সে এখনো বিশ্বাস করতেই পারছে না। হঠাৎ কি ভেবে তার কম্পিত হাত জোড়া রাখলো শুদ্ধের পিঠের ওপর। না, স্বপ্ন নয়, এই যে প্রিয় মানুষটাকে ধরতে পারছে,
ছুঁতে পারছে, অনুভব করতে পারছে। এবার শুদ্ধ হঠাৎ বলে উঠল, এবার সবার সামনে আমাকে গ্রহণ করতে যদি পিছিয়ে যাস তাহলে আমায় চিরতরে হারাবি। ওয়াদা করে বলছি, সত্যিই হারাবি। কেঁদে মরে গেলেও আমাকে পাবি না। যেন না পাস সেজন্য আমি তোকে বিয়ের প্রধান সাক্ষী করে অন্য মেয়েকে নিয়ে বাসর ঘরে ঢুকবো। শীতল একথা শুনে শক্ত করে খামচে ধরল শুদ্ধকে। কয়েকবার মাথা নাড়িয়ে বোঝালো এসব শুনতে চায় না সে। এসব কথা শুনলে তার নিঃশ্বাস আটকে আসে। তার অবস্থা দেখে শুদ্ধর বুকে ভারটা যেন কমে এলো। বুঝতে পারলো হারানোর ভয়টা ভালোভাবে শীতলের মনে ঢোকাতে পেরেছে। তাই মনে মনে খুশি হয়ে সামনে তাকাতেই দেখে সিমিন দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে শুদ্ধ সোজা হয়ে দাঁড়াতেই শীতল বাধা দিল। মাকে না দেখে শুদ্ধকে ধরে পুনরায় মাথা রাখলো প্রিয় পুরুষটার বুকে। এবার শুদ্ধ তাকে সরালো না, বরং সিমিনের আগুন চোখে চোখ রেখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তখন সিমিন হাতের প্লেটটা সজোরে আছড়ে ফেলতেই শীতল চমকে উঠল। শীতল ঘুরে বিস্ফোরিত দৃষ্টিতে মাকে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেয়ের বেহায়াগিরি নিজের চোখে দেখে রাগটাকে আর সামলাতে পারলেন না সিমিন। মারতে তেড়ে আসতেই শুদ্ধ শীতলকে আড়াল করে মাঝখানে দাঁড়িয়ে গেল। তারপর ঠান্ডা সুরে বলল, এখানে কোনো কথা হবে না এ বিষয়ে। ছোট আম্মু, যাবতীয় কথা হবে ড্রয়িং রুমে সবার সামনে। কথা শুদ্ধ বলে সে শীতলের হাত ধরে টেনে নিচে নিয়ে গেল। শুরুর দিকে জোরে হাঁটলেও কিছু একটা মনে করে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে নামলো। এদিকে সিমিনের সাথে তখনও সাম্যসিজন গিয়েছিল, কারণ সকাল থেকে শীতলকে তারা দেখেনি। এদিকে সালামি টাকা গোনারও সময় হয়ে গিয়েছে, কিন্তু তারা শুদ্ধ ও শীতলকে জড়াজড়ি অবস্থা দেখে, বিশেষ করে সিমিনের প্লেট ছোড়া দেখে বিপদের সংকেত বুঝে গেছে। তাই দৌড়ে চলে গেছে সায়নের কাছে। ঘুমন্ত সায়নকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকছে, সায়ন ভাইয়া, ও সায়ন ভাইয়া, ওঠো তাড়াতাড়ি, দেখো সর্বনাশ হয়ে গেছে। সায়ন ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠল, প্যাঙ্গার দল, জ্বালাস না তো, ঘুমাতে দে। তখন সৃজন বলে ওঠে, ওই দিকে গিয়ে আগে দেখো কি হয়েছে। শুদ্ধ ভাইয়া আর শীতল আপু চুপি চুপি প্রেম করছিল, তখন ছোট আমু দেখে ফেলেছে। এখন ওদের দুম করে মারবে বোধ হয়। সায়ন তখন ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠল, শুদ্ধ আর শীতলের প্রেম কবে হলো যে তারা প্রেম করছিল? শ্যাম্য প্রতি উত্তরে বলে উঠল, জোড়াজুড়ি করলেই তো প্রেম হয়ে যায়, তুমি কিছুই জানো না দেখছি। এবার সায়নের ঘুম ছুটে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে কিছু বলার আগে শুনতে পেল নিচে গোলমাল হচ্ছে। তাহলে ঘটনা কি সত্যি? সে তড়িৎ লাফ মেরে উঠে নিচে যাওয়ার জন্য ছুটল। সিঁড়ি বেয়ে নামতে নামতেই দেখলো বড়রা সবাই জড়ো হয়ে গেছে। শুদ্ধের কোমরের কাছে পাঞ্জাবি আঁকড়ে ধরে তার পেছনে শীতল দাঁড়িয়ে আছে, ফিস ফিস করে কাঁদছে। সে গিয়ে দাঁড়াতেই সিমিন শাহাদত চৌধুরী উদ্দেশ্য করে বললেন, এবার হলো তো, মিলল তো আমার কথা? শাহাদত চৌধুরী বললেন, সিমিন থামো, ব্যাপারটা আগে বুঝতে দাও। শুদ্ধ কি হয়েছে? শুদ্ধ তখনও সোজা হয়ে দাঁড়িয়ে আছে, না আছে তার চোখে ভয় আর না কণ্ঠে বিব্রত বোধ। শাহাদাত চৌধুরীর কথায় সে এবার অকপটে জবাব দিল, শীতলকে আমি বিয়ে করতে চাই, কবে কখন জানি না, তবে সে বউ হলে আমারই বউ হবে। অকপটে বলা কথা শুনে থমকে গেল ড্রয়িং রুম। হতবাক হয়ে তাকিয়ে রইল সকলে। তখন সিমিন খেকিয়ে উঠে বললেন, এ হয় না, এ রক্তের অপমান। শুদ্ধ বলল, কেন হয় না? সিমিন বলল, কারণ তোমরা ভাই বোন। শুদ্ধ এবার ওনার ভুলটা কেড়ে ভুলটা সংশোধন করে দিল, হুম, একটু ভুল হলো। আমরা চাচাতো ভাই বোন, যেখানে আমাদের ধর্মের জায়েজ আছে সেখানে আর কোনো বাড়তি কথার কারণও দেখছি না। এবার সিরাত মুখ খুললেন, মানলাম ধর্মের জায়েজ আছে, তবুও মানুষ কি বলবে? অতি উত্তরে শুদ্ধ বলে উঠল, বাইরে মানুষের ধার কবে ধারলাম আমি? ঠিকঠাক মনে পড়ছে না তো। আর তোমরা তো কেউ বলে দাওনি কেন চাচাতো ভাই বোনের মধ্যে কিছু হওয়া যাবে না? এখানে মূলত ভুলটা আমাদের নয়, তোমাদের। একথা শুনে এবার সিমিন রেগে ফুঁসতে ফুঁসতে বলে উঠলেন, এত যুক্তিতর্ক শুনতে চাই না, আমি মানি না তোমাদের সম্পর্ক। প্রতি উত্তরে শুদ্ধ বলে উঠল, সেটা তোমাদের ব্যাপার, জানানোর দরকার তাই জানালাম। মানলে ভালো, নয়তো আমাদের পথ আমরা বেছে নেব। সেই মুহূর্তে শীতল সাহস করে শুদ্ধের পাশে এসে দাঁড়ালো। দুজনের চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। শীতল বলল, আমাদের সিদ্ধান্ত বদলাবে না। তাদের দৃঢ়তায় পরিবারের দেয়াল ভেঙে পড়ল। অনেক তর্ক বিতর্কের পর অবশেষে সবাই বাধ্য হয়ে মাথা নাড়ল। ঠিক হলো, শুদ্ধ আর শীতলের বিয়ে হবে। এখানেই শেষ নয়। ঠিক সেই মুহূর্তে সায়ন হঠাৎ স্বর্ণের হাত ধরে সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল উত্তেজনা আর ভালোবাসার দীপ্তি। সে সবার সামনে ঘোষণা করলো, যদি শুদ্ধ আর শীতল তাদের প্রেম স্বীকৃতি পায় তবে আমি আর স্বর্ণ আমাদের ভালোবাসাকে পূর্ণতা দেব। আমি স্বর্ণকে বিয়ে করব, কারণ আমরা দুজন বহুদিন ধরে একে অপরকে ভালোবাসি। এই ঘোষণা যেন বজ্রপাত নেমে এলো পুরো পরিবারে। পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। সবাই হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো।
স্বর্ণ লজ্জায় মাথা নিচু করলো, আর সায়ানের হাত আরো শক্ত করে চেপে ধরলো। স্বর্ণের নীরব সম্মতিতে সবার প্রশ্নের উত্তর জবাব পেয়ে গেল। অবশেষে বাড়ির মানুষেরা আর আপত্তি করতে পারল না। তারা বাধ্য হয়ে দুটো বিয়েতেই রাজি হয়ে গেল। ঠিক হলো শখের বিয়ের পর এই দুটো বিয়ে দেয়া হবে। দেখতে দেখতে সেই দিন চলে এলো। আনন্দ উৎসবের সাজে সেজে উঠল পুরো বাড়ি। একদিকে শুদ্ধ আর শীতল, আরেকদিকে সায়ন আর স্বর্ণ একসাথে শুরু করলো নতুন জীবনে পথ চলা। হাসি, কান্না, আবেগ আর ভালোবাসা মিলন মেলার জমকালো সমাপ্তি পেল এই গল্প।